সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা 3 থেকে 4টি বিষয় নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করেছি। কলকাতার হোটেলে আগুনে 8 বাংলাদেশি নিহত হওয়ার খবর আজকে সারাদিন ধরেই মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, নিয়ে আমরা আলোচনা করব। আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে এবার বিএনপি, ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী এবং 11 দলের প্রার্থী ডক্টর কর্নেল অলি আহমদ। কাল নির্বাচন এবং পরশু শপথ হবে। আজকে বিএনপির পার্লামেন্টারি পার্টির বৈঠকে এই নিয়ে পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছিল, এই নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো। জ্বালানি সংকট কাটছেই না। আজকেও মহেশখালীতে একটা এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকটের এই তীব্রতা নিয়ে কথা বলবো এবং সরকারের 180 দিন নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে দুজন বিশেষ অতিথি আমার সাথে উপস্থিত রয়েছেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী এবং সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই সৈয়দ এমরান সালেহ প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কলকাতার হোটেলে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশি নিহত হয়েছেন 8 জন, 5 জনের পরিচয় পাওয়া গেছে আর বাকি আরও 3 জন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে আর 1 জন ভারতীয় নাগরিক। এই নিয়ে আমরা মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ আলোচক আছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আপনি একটি শোক এবং দুঃখের ঘটনা আপনি উল্লেখ করলেন। এটা অবশ্যই আমি শোকাহত, আমরা সকলেই শোকাহত যে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে যে হতাহতের ঘটনা ঘটেছে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিক প্রায় 8 জন নিহত হয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে যে আরও কয়েকজন হয়তো সেখানে বাংলাদেশের নাগরিক থাকতে পারে নিহতের সংখ্যায় বা আহতের সংখ্যায়। তো এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমি এই ব্যাপারে আমার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে ঘটনাটি ঘটে গেল এটা অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। এই ঘটনা পেছনে যেই কাহিনীগুলো আছে, কেন কলকাতায় আমাদের বাংলাদেশি নাগরিকরা যাচ্ছেন, সেখানে যাচ্ছেন ম্যাক্সিমামই হচ্ছেন স্বাস্থ্য সেবার জন্য, এবং যারা মারা গেছেন তাদের চিকিৎসার জন্য রোগীরা যাচ্ছেন। আসলে আমাদের স্বাস্থ্যসেবা গত 15 বছরে আওয়ামী লীগ সরকার এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমাদের এখানে আরও বেশি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই দিকে দৃষ্টি না দিয়ে আমার কাছে মনে হয়েছে এক প্রকার পরিকল্পিতভাবেই মানে আমাদের পার্শ্ববর্তী দেশের উপর এটা নির্ভরশীল করে ফেলা হয়েছিল এবং আমাদের জনগণেরও আমাদের দেশের স্বাস্থ্যসেবার উপর আস্থা মনে হয় দিন দিন উঠে যাচ্ছিল। এই কারণগুলো আমাদের আসলে মানে খতিয়ে দেখা দরকার। কেন এখানে একে তো বৈদেশিক মুদ্রা সব চলে যাচ্ছে, আর আমার দেশের নাগরিকের স্বাস্থ্য সেবা সেটা আমার দেশ রাষ্ট্র এটা নিশ্চিত করতে পারবে না, এটা তো আসলে হতে পারে না। আর তারপরে হ্যাঁ, সব দেশে তো আবার সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক বা চিকিৎসালয় মানে এগুলি হসপিটাল বা ইনস্টিটিউট নাও থাকতে পারে, সেখানে বাইরে চিকিৎসার জন্য যেতেও পারে। কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশের অনেক রোগী সামান্য মানে হাঁচি কাশি হলেই বা সামান্য একটা রোগ হলেই তারা বাড়ি ঘর ভিটা মাটি এগুলি সব বিক্রি করে বা বন্ধক রেখে বা ধার দেনা করে তারা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য। এই যে আস্থার যে একটা সংকট, এই সংকটটাকে আমাদের কাটাতে হবে। সরকার এখানে এমফাসিসটা দিচ্ছে না কেন? মানে বাংলাদেশে প্রচুর ভালো ডাক্তার আছেন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আপনারা জানেন জায়গাটা যেটা আপনি বললেন নাকি, আপনারা জানেন যে সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এই জিনিসটির দিকে দৃষ্টি দিয়েছেন এবং তিনি এই আমাদের দেশের যে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা আরও বাড়ানো, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না কিংবা বিভাগীয় শহর কেন্দ্রিক না,
এটা জেলাগুলিতেও যাতে আমাদের হাসপাতালে যথেষ্ট ফ্যাসিলিটি থাকে, সেখানে ডাক্তাররা যেন আপনার মনোনিবেশ করে, ডাক্তাররা যেন নিয়মিত সেখানে রোগী দেখে, রোগীরাও যেন আস্থার জায়গা ফিরে পায়, সেটার জন্য আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই ধরেন আমাদের স্বল্পতাও ছিল, কারণ এই উপজেলা পর্যায়গুলিতে আপনার এখন হলো 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, সরকারি হাসপাতাল, সেখানে 100 শয্যায় করার একটা সিদ্ধান্ত হয়েছে। জেলাগুলিতে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। শুধু শয্যা সংখ্যা বাড়ালেই চলবে না, সেখানে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা যেন নিয়মিত বাধ্যতামূলকভাবেই বসেন, এবং আরও যেন ডাক্তার সেখানে চিকিৎসকদের সেখানে দেওয়া যায়, সেই জন্য সরকার কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। এবং একটা বিভাগীয় শহরে, একটা গ্রামের একটা রোগী যখন বিভাগীয় শহর বা জেলা শহরে আসে চিকিৎসার জন্য, কেন তাকে হঠাৎ করে হাঁচি কাশির জন্য জেলা শহরে আসতে হবে? সে যেন উপজেলার সেই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পায়, সেই জন্য সেটা দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এই স্বাস্থ্যকর্মীরা প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের স্বাস্থ্যসেবা সচেতন করবে, স্বাস্থ্যসেবা নিয়ে শিক্ষা দিবে, এবং সেখানে কি হলে রোগ হবে না বা রোগ হলে কি করতে হবে তাৎক্ষণিকভাবে, সেই শিক্ষাগুলো দিবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম ডাক্তার একটা চালু করেছিলেন। সেই আদলেই এটা ঠিক গ্রাম ডাক্তার না, এটা হলো স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে একটা কর্মসূচি আছে, তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনার স্বাস্থ্য বিষয়ে তারা জনগণকে সচেতন করবে। এবং এই যে আমরা ধরেন গ্রামে আপনার মানুষ এখন খুব একটা সচেতন না, খাওয়া দাওয়ার ব্যাপারে বলেন, কিংবা ধূমপানের ব্যাপারে বলেন, কিংবা আবহাওয়ার ব্যাপারে বলেন, সচেতন না। তারপরে আর্সেনিকের পানি আমাদের একটা বড় সমস্যা গ্রামে, এখান থেকে কিন্তু রোগ বালাইগুলো হচ্ছে। তো সেইগুলো তারা ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষকে সেই শিক্ষাটা দিবে। এবং সেই জন্য সরকার বুকলেট তৈরি করছে, সেখানে বিনামূল্যে আপনার ওষুধ সরবরাহের ব্যাপারটা রয়েছে, এবং প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা এটা বিনামূল্যে করার কিন্তু একটা উদ্যোগ আছে। আপনি তো ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং গ্রাম পর্যায়ের এই যে সমস্যাগুলোর কথা আপনি বললেন, এগুলো এখন আপনি সরজমিনে থেকেই, মাঠে থেকেই এইগুলো ফেস করছেন, মানুষজনের এই অবস্থাগুলো দেখছেন, এবং আপনি এমপি নির্বাচন করেছেন, আপনার এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। আপনারা এই গ্রাসরুট লেভেল থেকে এইগুলোর ব্যাপারে কি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব সরকারের কাছে? অবশ্যই সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব, আপনি জানেন যে আমাদের নির্বাচনী যে ইশতেহার যেটা দেওয়া হয়েছে, সেই ইশতেহার প্রণয়নের কাজ কিন্তু আরো 2 বছর আগে থেকে শুরু হয়েছিল। এবং সেখানে গ্রাসরুট লেভেলের যারা স্বাস্থ্যকর্মী আছে বা চিকিৎসক আছেন কিংবা সাধারণ মানুষ আছেন, সেখানে একটা জরিপের মতো করে সেখান থেকে তথ্য উঠিয়ে এনে কিন্তু সেটার সমাধানের উপায়গুলো নিয়ে কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে সন্নিবেশিত করা হয়েছে। শুধু এইটা না, আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তো সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। ইতিমধ্যেই আপনারা জানেন যে হেলথ কমপ্লেক্সগুলো যে উপজেলা, সেখানে জনবল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, সেখানে যন্ত্রপাতি বাড়ানো। দেখেন বিভিন্ন উপজেলা আপনার হেলথ কমপ্লেক্সে আপনার এক্সরে মেশিন আছে, কিন্তু সেখানে সেটাকে পরিচালনা করার লোক নাই, টেকনিশিয়ান নাই। আপনার ওটি আছে, কিন্তু ওটিতে আপনার পর্যাপ্ত পরিমাণ ডাক্তার কিংবা আপনার যে অ্যানেস্থেসিয়া যারা দেয় তারা, টেকনিশিয়ান নাই। এগুলোতে লোকবল বাড়ানোর, আমরা একটা দ্রুত লোকবল বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যেই অনেক লোকবল বাড়ানো হয়েছে, এবং ইতিমধ্যে তো 100 শয্যা বিশিষ্ট হচ্ছেই। এবং সেখানে স্বাস্থ্যসেবা, সেখানে খাদ্য, পুষ্টি, সেখানে নিরাপদ পানি, এগুলো সব সরবরাহ করার ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা সরকারে আসার পরে আমরা সবচেয়ে বেশি যেটা ফেস করতে হয়েছে আমাদের বাচ্চাদের হামের, এখনো হামের এটা ফেস করতে হচ্ছে। বিগত আওয়ামী লীগ এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে হামের টিকাটা সেভাবে ক্যাম্পেইন করা হয়নি বলে সে সময় কিন্তু টিকাগুলো দেওয়া হয়নি। আবার যে কারণে আপনার রোগীর সংখ্যা বাড়ছে, এবং হাম নিয়ে বা টিকা নিয়ে গ্রামাঞ্চলে কিন্তু একটা আবার কুসংস্কারও আছে। তো সেগুলো আমরা ফেস করছি। তো সেগুলো আপনার গ্রামে, আপনার মফস্বলগুলিতে, বিশেষ করে জেলা শহরগুলিতে আপনার বাচ্চাদের জন্য আলাদা সরকারি হাসপাতালে আলাদা একটা সেকশন করা, সেখানে হাই নজেল আপনার অক্সিজেনের ব্যবস্থা করা, বা সেখানে শিশুদের জন্য আলাদা একটা বিভাগ সেটা করা, সেখানে প্রস্তাবের মধ্যে আছে না, বাস্তবায়ন শুরু হয়েছে। আচ্ছা, আপনার আমার মনে হয় অলরেডি সেটা বাস্তবায়ন কিন্তু শুরু হয়েছে, এবং ইনশাআল্লাহ যে গতিতে যাচ্ছে, আমি তো আগেই বলছি মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে দৃষ্টি দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিদিন আপডেটগুলো নিচ্ছেন, এবং শুধু এখানেই না, মন্ত্রী লেভেলেই না,
বা সচিব লেভেলে না, তিনি গ্রামাঞ্চলে প্রায় খোঁজ খবর প্রায় নিচ্ছেন। কিন্তু জেলা হাসপাতালে নিজে ফোন করে কিন্তু তদারকি করছেন। আমরা আশা করব এর দৃশ্যমান উন্নতি আমরা দেখতে অবশ্যই, পারবো। অবশ্যই। জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, আমরা যেমনটি বলছিলাম যে কলকাতায় যে বাংলাদেশিরা মারা গেলেন তার মধ্যে কুষ্টিয়ার বাসিন্দা আজকের আলো পত্রিকার সাংবাদিক দেবাশিস দত্ত ৩৯, তার অসুস্থ স্ত্রী আফসানা ২৭, ৩ বছরের শিশু পুত্র স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী সহ 5 জনের পরিচয় পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে যে যাদের পরিচয় পাওয়া যায়নি তারাও বাংলাদেশি। কিন্তু ওইখানে এই যে ফ্রি স্কুল স্ট্রিট চত্বরের যে হোটেলটাতে ওনারা অবস্থান করছিলেন, এটা নিয়ে ব্যাপক অভিযোগ আছে। মিডিয়ায় যেটা আসছে যে খুবই গিঞ্জি এবং কোনো নিয়ম কানুন না মেনে এই হোটেলগুলা তৈরি করা হয়েছে এবং এটা আসলে বাংলাদেশিদের আবাসিক ভবন এবং বাংলাদেশিদের টার্গেট করে এটা এমনভাবে করা হয়েছে যে কোনো রকম একটা ব্যবস্থা, এই যে আবাসন ব্যবস্থা নিয়ে তারা যে আমাদের কাছ থেকে এই বিশাল অঙ্কের টাকা পাচ্ছে, ডাক্তারের খাতে আমরা খরচ করছি, বৈদেশিক মুদ্রা খরচ করছি, কিন্তু আমাদের এই পেশেন্টদের জন্য ওইখানের ব্যবস্থাটা তো খুবই দুর্বল এবং খুবই নিম্নমানের। এবং বলা হচ্ছে যে এটার বিরুদ্ধে এটা নিয়ে অনেক অভিযোগ আসছে, ইতিমধ্যে ওইখানে পুলিশও অভিযান চালিয়েছে এই হোটেলগুলোর ব্যাপারে। আর যেমনটি বললেন আমাদের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ কেন এত পিছিয়ে এখনো আছে এবং আমাদেরকে প্রতিবেশী দেশের উপরই নির্ভরশীল হতে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা। বাংলাদেশ থেকে গিয়েছেন, তারা ভালো চিকিৎসা পাবেন, তারা সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন, আবার সেখানে তাদেরকে এই ধরনের একটা দুঃখজনক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। যেটা আপনি বলেছেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি যে হোটেলগুলো সেখানে বাড়া হচ্ছে, অনেক হোটেলেরই কোনো ভেন্টিলেশন সিস্টেম সেখানে নাই, অনেকে সম্ভবত তারা শ্বাসরোধ বলে তারা সেখানে হলে নিহত হয়েছেন। আসলে আমরা দেখি বাংলাদেশ হোক কিংবা আপনার ভারত হোক বা অন্য কোনো রাষ্ট্র হোক, আমি একবার গিয়েছিলাম ওমরা করার জন্য সৌদি আরবে। ওই সময়ে যখন খুব ভিড় থাকে এমন এমন হোটেলগুলো বাড়া হয় এবং সেগুলো বাংলাদেশিরাই বেশি বাড়া নেন, যারা ব্যবসায়ী নিয়ে থাকেন, থাকার মতো অবস্থা থাকে না। মক্কাতে বেশি হয়েছে, মদিনা মক্কায় এটি বেশি হয়, একদম আলাদা যেগুলো খুব বেশি ছোট ছোট রুম থাকে কিংবা বিল্ডিংগুলো পরিত্যক্ত ঘোষণা করা, এমন বিল্ডিংও কিন্তু সেখানে কি মানুষ গিয়ে থাকতে উমরা করার সময়। ঠিক একই অবস্থা কিন্তু আপনি কলকাতা বলেন, কলকাতা একটা আমরা গিঞ্জি শহর আসলে, সেখানে সাধারণত যারা যায় তারা একটু কম মানে খরচে থাকতে চায়, কারণ চিকিৎসা খরচ, আবার তার সেখানে দীর্ঘ সময় অনেকে সেখানে থেকে চিকিৎসা নিতে হয়। এই জন্য অনেকে দেখা যেখানে একটু বাসা ভাড়া কম পাওয়া যায় তারা সেখানে ওঠার চেষ্টা করে থাকেন এবং তারই কারণে একটা করুণ পরিণতি কিন্তু মুখোমুখি তাদেরকে হতে হয়েছে। দেখুন, আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরই কিন্তু অসংখ্য মানুষ দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটা মনে হচ্ছে যে মানে ইন্ডিয়ার প্রতি বেশি, যখন চিকিৎসার ক্ষেত্রে হ্যাঁ চিকিৎসার ক্ষেত্রে বেশি। দীর্ঘ সময় আমাদের এক ধরনের ফেইলিওর বটে। হ্যাঁ, ফেইলিওর। ধরুন বাংলাদেশে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো বিভিন্ন জায়গাতে, যে দেখি না ওখানে গিয়ে কি হয়। এটা আমি আমার খুব কাছের মানুষকে দেখেছি, তো সেখানে গিয়ে তারা একবার দেখতে চায় এখানে ডাক্তারের যে সাজেশন, তার সাথে সেখানে বহু জায়গায় তারা উপকৃত হয়েছেন। কিন্তু মানে বাংলাদেশের ডাক্তার এক ধরনের অ্যাডভাইস করেছেন, তারা সেখানে গিয়ে তারা ভিন্ন অ্যাডভাইস পেয়েছেন। কিংবা এখানে বসে আপনাকে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন না করলেও চলবে। এই যে একটা অবস্থাটা আসলে কেন হয়েছে? আমরা আমাদের দেশটাকে নিয়ে অনেক গর্ব করে নিঃসন্দেহ, কিন্তু এই 55 বছরে আসলে যদি আমরা শুধু এই জায়গাটাকে আমরা বিশ্লেষণ করি, আমাদের চিকিৎসা সেক্টরটাকে অথবা চিকিৎসা খাতটাকে, এটা আসলে খুবই ডেভেলপ করেছে। এখনও বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে আপনি যান, অতিরিক্ত রোগী, বেডেসে রোগীর সংখ্যা সেখানে বেশি এবং অনেক মানুষ কত মুমূর্ষু রোগীকেও সেখানে তাকে মানে বেড না পেয়ে তাকে সেখানে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। ঢাকা মেডিকেলে গেলে আর অন্য জায়গায় যাওয়ার দরকার পড়ে না। আপনি ঢাকা সব মেডিকেলে আপনি একই অবস্থা বলেন, এখানে চিকিৎসকের সংখ্যা আমাদের ঘাটতি আছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা আমাদের ঘাটতি আছে। অনেক সময় রাজনৈতিক কারণে বিভিন্ন এমপিরা মন্ত্রীরা ওয়াদা দেন হসপিটালের বেড সংখ্যা বাড়ে, কিন্তু সেখানে জনবল কিন্তু বাড়ে না। আমরা দেখেছি অনেক ধরনের সংকট, করোনার সময় আমরা দেখেছি কত সংকট সেখানে। মানে মানুষের জীবন বেঁচে থাকার জন্য যে মৌলিক দিকগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকা প্রয়োজন ছিল, যখনই কোনো ক্রাইসিস আমরা দেখি যে আসলে সেখানে
কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তার মানে হচ্ছে আমরা এত বাজেট বাংলাদেশে হয়েছে বিগত সময়ে, তার মানে হচ্ছে এই বাজারে দুর্নীতি হয়েছে, কিংবা যারা এগুলো ক্রয় করেছেন, তো আমরা জানি আসলে বাংলাদেশে যারা ক্রয়গুলো করে থাকেন নিম্নমানের জিনিস সেখানে কিনে থাকেন, কিংবা যেই ইকুইপমেন্টের দাম যা তার থেকে তারা বেশি দেখিয়ে থাকেন, নতুবা যেই পরিমাণ বাজেট বরাদ্দ বাংলাদেশের চিকিৎসা খাতে হয়েছে, যদি এগুলো সঠিকভাবে এই খাতে ব্যবহার হতো তাহলে এইরকম বাংলাদেশে অব্যবস্থাপনা কিংবা মানুষের একটা আস্থার সংকট সেটা কিন্তু সেখানে হতো না। এবারে সরকারি হসপিটাল তো আমি ধরুন, এখানে ভালো ডাক্তার সবই আমরা জানি, কিন্তু সেখানে আসলে ব্যবস্থাপনা খুবই দুর্বল। মানুষ, এবং আমরা দেখেছি অনেক গরিব মানুষ, তার টাকা নাই, সেও বলে যে আমি একটু প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেব, কারণ তার আস্থার জায়গাটা প্রাইভেট হসপিটাল। ওখানে যাবে, কখন ডাক্তার আসবে, আদৌ আসবে কি আসবে না, এটা আমরা দেখেছি। ডাক্তারও না বাস্তবতা সেখানে আছে, তাদের সংখ্যা কম, তাদের ডিউটি সেখানে বেশি। এই যে একটা দিয়ে বাংলাদেশ, আমরা মনে করি এই জায়গা থেকে বাংলাদেশের, যদি এখন বিএনপি সরকার ক্ষমতায়, তারা দীর্ঘদিন পরে তারা ক্ষমতায় এসেছেন, তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কী করে বাংলাদেশের মানুষের চিকিৎসার ক্ষেত্রে একটা আস্থা নিয়ে আসা যায়, কী করে চিকিৎসার ব্যয়টা কমানো যায়। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশ কিছু মেডিসিনের দাম সরকার নির্ধারণের জন্য একটা সিদ্ধান্ত হয়েছিল, আবার দেখলাম এখন সরকার আবার তারা তুলে নিয়ে গেছে। তো যেই দেশে সরকারের জনগণের জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার, তার মৌলিক ওষুধগুলো তিনি কম দামে কিনবেন, সেটি আবার সেই একটা চক্রের হাতে তুলে দেওয়া হয়, আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোথা থেকে আমরা সেখানে ভালো কিছু আশা করতে পারি। আমরা নতুন একটা প্রসঙ্গে যেতে চাই, সৈয়দ ইমরান সালে প্রিন্স। আগামীকাল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা। 249 জন সংসদ সদস্য নির্বাচনে ভোট প্রদান করবেন। দুজন প্রার্থী দীর্ঘদিন পর, আপনি জানেন যে 91 সালের নির্বাচনে বদরুল হায়দার চৌধুরী এবং আব্দুর রহমান বিশ্বাস, তাই তো, প্রার্থিতা করেছিলেন, নির্বাচন হয়েছিল, এরপরে কিন্তু সর্বসম্মতই হয়ে গেছে, আর কোনো নির্বাচন হয়নি। দীর্ঘদিন পরে 9 বছর, এদিকে 26 বছর, এই 35 বছর পরে আবারও নির্বাচন হতে যাচ্ছে। এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব এবং পুরখাওয়া রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক জীবন, যার সাথে আপনি দীর্ঘদিন কাজ করেছেন ঘনিষ্ঠভাবে, দপ্তর সম্পাদক, সহদপ্তর সম্পাদক হিসাবে, এবং উনি যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, অনেক অভিজ্ঞতা, অনেক আপনাদের স্মৃতি, অনেক ঘটনা। উনি প্রার্থী হয়েছেন বিএনপির। অন্যদিকে ডক্টর কর্নেল অলি আহমদ, একসময় উনি বিএনপিতে ছিলেন, পরে এলডিপিতে, এবং এখন 11 দলীয় জোটে, 11 দল জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী দলীয় জোট, যেটা এনসিপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের প্রার্থী ডক্টর কর্নেল অলি আহমদ। কালকে নির্বাচন, আপনার কি মনে হয়? জি, বাংলাদেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন শুধু এটা না, এটা মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে যে আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই, সেটার জন্য একটা উদাহরণ হিসাবে থাকছে। আপনি নিশ্চয়ই জানেন যে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি যে নির্বাচন হয়, সেটা সংসদ সদস্যরাই সেখানে ভোট দিয়ে থাকেন। তো এবং আর্টিকেল 70 অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তো কিছুদিন আগে আপনার বিদায়ী রাষ্ট্রপতি, তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার ফলে সেই রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। তখন সংবিধানের নিয়ম অনুযায়ী দেশের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং 90 দিনের মধ্যে একটা নির্বাচন হওয়ার কথা, এবং সেই নির্বাচনটি আগামী কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব, পরীক্ষিত রাজনীতিবিদ, একদম স্বচ্ছ এবং ন্যায় রাজনীতি করেন, খুবই সজ্জন ব্যক্তিত্ব, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম রূপকার পুরোধা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আমরা মনোনয়ন প্রদান করেছি। এবং যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সংসদে, একক সংখ্যাগরিষ্ঠতা, এটা নিশ্চিতভাবেই বলা যায়, নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, নিশ্চিতভাবেই বলা যায় যে তিনি নির্বাচিত হবার পথে। তবে এখানে জামাতে ইসলামী এবং এনসিপি, তারাও যদিও তাদের সংসদ সদস্যের সংখ্যা কম, কিন্তু তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এটাকে আমি মনে করি এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা এই প্রক্রিয়াকে স্বাগত জানাই,
এবং যদি তারা এখানে প্রার্থী না দিতেন হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতি আমি সংখ্যাটা একটু ভুল বলেছি, 349 জন হবে। একজন একটা আসনে যেহেতু আপনার প্রার্থী নেই, চট্টগ্রামের একটা আসন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে শূন্য ঘোষণা হয়েছে, কারণ 300 আসনে নির্বাচন হয়, নির্বাচিত সংসদ সদস্য আর 50 জন আমাদের মহিলা সংরক্ষিত আসন। তো সেই 350-এর মধ্যে 349টা 49 জন এমপি আছেন এখন। এবং এইটা মানে তো কি বলা যায় যে এটা স্পষ্ট যে 2/3 মেজরিটি নিয়ে বিএনপির প্রার্থী যিনি হয়েছেন উনি রাষ্ট্রপতি হচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালকে শুধু আনুষ্ঠানিকতা বাকি। জি, আপনি একটা কথা বলেছেন 70 অনুচ্ছেদ থাকুক বা না থাকুক, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তি যখন বিএনপির 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে আছে, বিএনপির সকল সংসদ সদস্যরা তাকেই ভোট দিবেন বা দিতেন, এটি স্বাভাবিক। তো সে কারণে না, আমি সত্যরঞ্জিত বিষয়টি এই কারণে আনলাম যে আপনি জানেন যে সংস্কার প্রস্তাব যেটা বিএনপি এবং সব বিরোধী দল স্বাক্ষর করেছে, সেইখানে এই 70 অনুচ্ছেদে মেজর কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সেইটা যদি বাস্তবায়িত হতো তাহলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের প্রার্থীর বিরুদ্ধে অন্যকে ভোট দিতে পারতেন, সেটা সেই সুযোগ ছিল, কিন্তু এখন তার সেই সুযোগ নাই। এখন এটা তো এখন শাহাবুদ্দিন সাহেব অসুস্থ, তিনি পদত্যাগ করেছেন, উদ্ভূত পরিস্থিতিতে এখন 90 দিনের মধ্যে নির্বাচন করতে হচ্ছে। এই আলোচনাটা আমার মনে হয় এখানে অমূলক। তো এই আলোচনাটা তখনই আসবে যখন পরিবর্তন হবে। এবং আপার হাউসেরও একটা ব্যাপার আছে, তারাও কিন্তু ভোটার সেখানে সিঙ্গেল মেজরিটিতে তারা পাস করতে হবে। তো যাই হোক, সেগুলো তো আছে, সেগুলো বিষয় নিয়ে আমরা অনেক হয়তো আগেও আলোচনা করেছি, পরবর্তীতে আলোচনা হবে। তো আগামীকালকে যে নির্বাচন, এবং আজকে আমি একটা জিনিস ধরে দিই যে আজকে বিএনপির পার্লামেন্টারি পার্টি মিটিং ছিল এবং সেই পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে মির্জা ফখরুল ইসলাম বারবার আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন। বলা হয়েছে যে উনি 4 থেকে 5 বার ওনার আবেগ ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছেন। যে উনি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলা যায় যে তার এই কথাবার্তা শুনে যে দীর্ঘ তার এই রাজনৈতিক জীবনে, বিশেষ করে আপনি জানেন, আমরা সবাই জানি যে এই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আমলে উনি 11 বার কারাবরণ করেছেন এবং প্রায় 5 বছর কারাগারের ভিতরে ছিলেন। তো মানে এইরকম একটা সজ্জন নিরেট নিপাট ভদ্রলোক হয়েও তাকে এই দুর্ভোগ, এই দুঃস্ব স্মৃতি, এই যন্ত্রণা, কষ্ট বয়ে বেড়াতে হয়েছে রাজনীতির কারণেই। এবং তার একটা মূল্যায়ন যে বিএনপি করেছে তাকে প্রেসিডেন্ট পদে প্রার্থী করে, আমার মনে হয় যে এইটাই তাকে, উনি তার বক্তৃতায়ও তাই বলেছেন যে এইটা তার অন্যতম একটা কারণ যে উনি দল তাকে যে এইভাবে মূল্যায়ন করেছেন। উনি বলেছেন যে আমি জীবন দিয়ে হলেও এই দল যে আমাকে সম্মান দিল, আমি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থ এবং দলের এই আমার প্রতি যে এই সম্মান, এটাকে আমি রক্ষা করব। জি, আপনি যথার্থই এটা বিশ্লেষণ করেছেন যে আজকে সংসদীয় আমাদের পার্টির যে মিটিং, সেখানে তিনি বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘ রাজনীতির যে পথযাত্রায় এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলে যোগদান করলেন, যোগদানের পরে তিনি বেশ কয়েকবার দলের ঠাকুরগাঁ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন, কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির, তারপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন, এরপরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, তারপরে মহাসচিবের দায়িত্ব পেলেন। এই দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় তার গণতান্ত্রিক আন্দোলনে বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদান কিন্তু ব্যাপক ছিল। এবং বিশেষ করে যখন দলের খুব দুর্দিন 1/11-এর পরে যখন বেগম খালেদা জিয়াকে কারান্তরিত করা হয় এবং যখন সমস্ত রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তখন তিনি দলকে সংঘবদ্ধ করার জন্য তিনি কিন্তু নেপথ্যে তিনি অনেক কাজ করেছেন, যে কারণে বেগম খালেদা জিয়া পরবর্তীতে তাকে বিএনপির পরবর্তী কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনয়ন দিয়েছিলেন। এবং তারপরে 1/11-এর পরে তারপরে মহাসচিব হওয়ার পরেও আপনি যে বললেন যে ফ্যাসিবাদী হাসিনার আমলে তার যে আপনার ঐকান্তিক প্রচেষ্টা যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলা, এবং বেগম জিয়া জেলে যখন চলে গেলেন তখন তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন, এরকম অবস্থায় তখন তার উপরেই দায়িত্ব অর্পিত হয়েছিল। তখন অনেক ষড়যন্ত্র ছিল বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার জন্য, এবং সেই ষড়যন্ত্রগুলো যখন ক্রিয়াশীল ছিল তখন তিনি তার বিচক্ষণতা দিয়ে দলকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু দলকে না, অন্যান্য রাজনৈতিক দলকেও এই আন্দোলনে সামিল করেছিলেন, সম্পৃক্ত করেছিলেন, এবং দিন রাত তিনি পরিশ্রম করেছেন, ছোটাছুটি করেছেন।
তিনি তখন থাকতেন উত্তরায়, আমি তখন তো দলের সহ দপ্তর সম্পাদক ছিলাম, পরবর্তীতে সহ প্রচার সম্পাদক হলাম, পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক হলাম, এখন আমি দলের যুগ্ম মহাসচিব। ওনার সাথে আমার খুব মানে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে। তো আমি দেখেছি উনি এই গণতন্ত্রের প্রশ্নে এবং বেগম খালেদা জিয়ার প্রশ্নে তিনি কিন্তু কোনো আপোষ করেননি, এবং তিনি ঐক্যবদ্ধ ছিলেন এবং সাহসিকতার সাথে, সততার সাথে তিনি কিন্তু দায়িত্বটা পালন করেছেন। এবং তিনি একমাত্র যখন বেগম খালেদা জিয়া যখন মানে যে একটা ফরমায়েশি রায়ের কারণে তাকে বেগম খালেদা জিয়াকে যখন জেলে যেতে হলো, তিনি একদিকে যেরকম কান্নায় ভেঙে পড়েছিলেন, এটা আমার দেখা, তারপরে আবার পরক্ষণেই তিনি সাহস নিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন এই দলকে আজকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য, যখন ওই যে ফ্যাসিবাদের নানান ষড়যন্ত্র ছিল দলকে ভেঙে টুকরো টুকরো করার জন্য, এবং দেশি বিদেশি বিভিন্ন শক্তি চেষ্টা করেছে আন্দোলন থেকে বিএনপিকে নস্যাৎ করার জন্য, কিন্তু তিনি অকুতোভয় সৈনিকের মতো কাজ করেছেন। তিনি, আপনি বলেছেন 11 বার তিনি জেলে গেছেন, জেল জীবন তো তার আরও খারাপ অবস্থায় গেছে। আপনি জানেন যে তার অনেক রোগ ছিল, এই অনেক ওষুধ খেতে হতো, অনেকভাবে সব রান্না তিনি খেতে পারতেন না, তারপরেও তিনি মাথা নত করেন নাই। তিনি ওখানে আপনার জেল জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। একবার আমরা একই জেলে ছিলাম, ঢাকা সেন্ট্রাল জেলে, আমি যে বিল্ডিংয়ে ছিলাম উনি সামনের বিল্ডিংয়ে থাকতেন, উনি বারান্দায় দাঁড়িয়ে হয়তো হাত নাড়তেন দেখাতে, আমাদেরকে একটু হয়তো দেখা যেত, আমরাও ওনাকে দেখতাম। এই যে ধরেন ওনার যে এইটুকু দেখে যে একটা সাহস পেতাম, এটি তো ধরেন অনেক বড় জিনিস আমাদের। এবং আরেকটি জিনিস বলতে চাই, ওনার মতো লোক আজকে কিন্তু দলের মানে দেশের 1 নম্বর ব্যক্তি হতে যাচ্ছে। আমরাও কিন্তু আবেগে আপ্লুত। কয়েকদিন আগে আমি ওনার অফিসে গিয়েছিলাম, আমি নিজের আবেগও ধরে রাখতে পারিনি, উনিও পারেন নাই। উনি নিজেও যে দল, হ্যাঁ রাষ্ট্রপতি হলে তো রাজনীতির পার্ট তাকে চুকিয়ে দিতে হবে, এবং তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে রাজনীতির মানে থাকবেন, কিন্তু তার যে বেদনা, তার বলছেন আমি তো রাজনীতির সাথেই থাকতে চেয়েছিলাম, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের দলের যখন আমাকে মনোনয়ন দিচ্ছে, তখন তো আমি এটাকে আমি তো ফিরিয়ে দিতে পারবো না। তিনি যে সাদরেই গ্রহণ করেছেন, তিনি একটা কথাই বলেছেন, দেশ এবং জনগণের সাথেই তিনি থাকবেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে পুর খাওয়া একজন রাজনীতিবিদ, আমরা অতীতে দেখেছি রাজনীতি করলে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এইগুলাই সর্বোচ্চ চাওয়া পাওয়া থাকে, কিংবা দেশের সেবা করার একটা ইচ্ছা আগ্রহ থাকে। অতীতে আমরা দেখেছি এর বাইরেও ব্যত্যয় ঘটিয়ে ইমিডিয়েট পাস যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আওয়ামী লীগের অনেক পুর খাওয়া নেতা ছিলেন, অনেক প্রবীণ নেতা ছিলেন, তাকে বাদ দিয়ে তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে। ইভেন বিএনপির কথাও যদি বলি, প্রফেসর রিয়াজউদ্দিন আহমদকে রাষ্ট্রপতি করা হয়েছিল, রাজনীতির ধারায় পিছিয়ে ছিলেন না। তো এইবার অনেকদিন পর আবার বলা যায় যে আমরা দেখলাম যে একজন রাজনীতিবিদ এবং সত্যিকার আপাতমস্তক রাজনীতিবিদ, যদিও তো উনি প্রাথমিক পেশা জীবনে শিক্ষকতা করেছেন, তারপরে রাজনীতিতে এসছেন। তো একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতির আসনে, সরকারি চাকরি করেছেন কিছুদিন, হ্যাঁ, যেহেতু আমরা রাজনীতি করি, স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে রাজনীতিবিদরা আসুক, এটাই আমাদের প্রত্যাশা থাকে। এতে আমরা মনে করি যে দীর্ঘদিন যারা রাজনীতি করেন, এটি তাদেরই আসলে প্রাপ্য হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি যে প্রতিষ্ঠানটা, এটা হয়তো আমরা এটাকে সম্মানের জায়গায় দেখি, কিন্তু আসলে এটার ফাংশন তো নাই। যদি আমরা খুশি হতাম যদি দেখতাম যে আসলে এই রাষ্ট্রপতি তিনি ইলেকশনটা হয়েছে, তার ক্ষমতা ভারসাম্যটা তৈরি হয়ে, সেটা জুলাই সংস্কারে, জুলাই সনদের কিন্তু অনুষদের সবাই কিন্তু বলেছে। এবং আমাদের বাংলাদেশে দেখুন, রাষ্ট্রপতিকে বলা হয় তিনি দেশের অভিভাবক, গার্ডিয়ান, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সংকটকালীন মুহূর্তে কোনো রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেছেন আসলে? কারণ তার ক্ষমতাটাই এরকম, তিনি হয়তো শুনবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, কিন্তু তার করার কিছুই থাকবে না। একটা ব্যতিক্রম হয়তো আছে, বাংলাদেশের আব্দুর রহমান বিশ্বাস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, বাংলাদেশের বিদ্যমান যে রাষ্ট্রপতির ক্ষমতা যিনি হবেন, হ্যাঁ, একজন ব্যক্তি, তিনি জায়গায় বসবেন, তাকে পার্লামেন্টের সদস্যরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে, কিন্তু তিনি খুব বেশি ভূমিকা রাখবেন, তার ভূমিকা রাখার সুযোগ আছে। আমাদের সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন না করে অলরেডি রাষ্ট্রপতি ইলেক্টেড হয়ে যাচ্ছেন,
তো এটা আসলে আমরা জাতি হিসেবে খুব বেশি আশা করার মতো কিছু নাই। দেখুন, আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছিল, বিশেষ করে যিনি আমাদের এখন বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা এমন একটা সংস্কার করব যাতে এমপিগণ তারা স্বাধীনভাবে কি করতে পারেন, ভোট দিতে পারেন। তো বলুন তো, এখন এসে ওনারা বলেন যে ওনারা সব সংস্কার করে ফেলেছেন, আবার চিফ হুইপ বলেন হয় নাই, না, না, না সংস্কার না বলি না, এটা কিন্তু বলেছেন গত মানে পরশুদিন, কনস্টিটিউশনাল সংস্কার না, হয় না, নাই, এর না, না, বাইরে গত কিছুটা গত হয়েছে। পরশুদিন কিন্তু বলেছেন রুহুল কবির রিজভী সাহেব যে আমাদের 100 বাস্তবায়ন হয়ে গেছে, কেউ বলছেন 32টা হয়ে গেছে। আমি ওনাদের বক্তব্যটা আমার কোট বলছে করতে যে চাই। আমরা 31 দফা দিয়ে 32 দফা পর্যন্ত করার রেকর্ড আছে। এটি হচ্ছে Language is দেখুন, that, right? তো এখন যে চিফ হুইপ বললেন যে দলের বাহিরে ভোট দিলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে, তো আসলে কি হলো বলুন তো এখানে? মানে আসলে আপনি ওই সংস্কারটা তো এখনো হয় নাই, যাও, ইমপ্লিমেন্ট আচ্ছা, হয় নাই, তো যে পরে কারণে এটা আপনি হয়েছে। পরে কি করবেন? Implement হলে। আপনি 5 বছরের রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে, এটা কি কোনো প্রয়োজন আছে 5 বছরের মধ্যে বলুন তো? না, 5 বছরে আর দরকার পড়বে না। তো দরকার আছে, তো আপনি কি করলেন বলুন তো? আপনি যে লিখলেন আপনার 31 দফার ভিতরে যে আপনি সংস্কার করবেন, তা আপনি তো এটা অলরেডি আউট হয়ে গেছে। এখানে লেখা ছিল কিন্তু যে আপার হাউস হবে, সেখান থেকে তারাও কিন্তু ভোট দিবেন। কোথায় আপার হাউস, কোথায় কি, অলরেডি তিনি মানে কি হয়েছেন। সংবিধানের আর্টিকেল 48(3) আপনি সংশোধন করার কথা ছিল, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, কোনো ক্ষমতা কি বেড়েছে? না, আমি ব্যক্তি হিসাবে এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত কিছু নেই। হয়তো একজন ব্যক্তির পদায়ন হয়েছে, তিনি কিছুটা মূল্যায়িত হয়েছেন, আর বিএনপি তার একজন ব্যক্তিকে তিনি বসাতে পেরে। এছাড়া বাংলাদেশের জাতির জন্য আগামী সংস্কার আগামী বাস্তবায়িত হলে আগামী তখন 5 তো বছরে ওনাকে দিয়েই তো হতে পারে। এই 5 বছরে না, এটি মনে হয় না। ওনার সাম্প্রতিক বেশ কিছু বক্তব্য উনি কিন্তু দিয়ে ফেলেছেন, এই যে আমি এখানে আমি কোট করতে চাচ্ছি না, যেটি বোঝা যাচ্ছে উনি দলীয় আনুগত্যের বাহিরে এক বিন্দু নড়াচড়া করবেন না, এবং তার কমিটমেন্ট তো এটা। তো সেই হিসেবে বাংলাদেশে এটার ভোট হবে, আমরা সবাই দেখব, সরকার দলের লোক তার দিকে ভোট দিবে, বিরোধী দল তার দিকে ভোট দিবে। এটা রেজাল্ট আগে জানা হয়ে গেছে কে রাষ্ট্রপতি হয়ে যাবে। এই যে বাংলাদেশের এমন একটা ইলেকশন, ফলাফলটা আগে জানা, প্রশ্ন আগে জানা, তার মানে আমরা একটা ইলেকশনের একটা অভিনয় হয় এখানে। আসলে এটাকে ডেমোক্রেসি কিন্তু বলে না। মানে আমি ডেমোক্রেসি ভোট দিচ্ছি, কিন্তু আমি জানি এই ভোটের ফলাফলটা কি হতে পারে। এই যে একটা বাংলাদেশের অবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তো বললাম এটাই তো, সব জায়গায়। এটা তো আমাদের সমস্যা। আমি জানি আপনি ভোট নিচ্ছেন ঠিকই, ভোট দেখতেও পারবেন কে কাকে দিচ্ছেন, আমি জানি যে ভোটের ফলাফলটা কি হতে পারে। তো এটা বাংলাদেশে আমার অবস্থার মধ্যে আমরা আছি। এই অবস্থা দিয়ে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি এটা নিয়মতান্ত্রিক হচ্ছেন। ওনারা সেটা আগেও করতে পারতেন, মানে ওনাকে করেছেন কেন, যাতে নেক্সট ইলেকশনে ওনাকে দিয়ে, মানে রাষ্ট্রপতিকে দিয়ে ওনারা ইলেকশনটা পার করতে পারেন। কারণ আমরা তো জানি এটি শাহাবুদ্দিন সুপ্পুকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওনারা কিন্তু তখন মানে বাধা করা যাবে না। এখন ওনাদের 6 মাস গিয়েছে, একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছেন, আবার মেয়াদ দেখেছেন এই উনি কয়দিন মেয়াদ পাবে। হ্যাঁ, যেহেতু আগামী ইলেকশনে উনি রাষ্ট্রপতি থাকবেন, এখন আর শাহাবুদ্দিন সুপ্পুকে দরকার নেই। বেচারা বহু কিছু চেষ্টা করেছে, তিনি যে বক্তব্য দিয়েছেন মানে একসময় বর্তমান প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে, আবার একই ব্যক্তির মুখ দিয়ে আবার আগে তার যার অনুগ্রহে তিনি রাষ্ট্রপতি তার ব্যাপারে তিনি বলেছেন। এত কিছু করার পরও কিন্তু বেচারা এমন কিছু করলেন, তার আসলে শেষমেশ তাকে চলে যেতে হয়েছে। এবং অনেকে বলেন যে যাওয়াটা স্বাভাবিক যাওয়া ছিল, সরকার তাকে বাধ্য করেছে এবং তিনি বাধ্য হয়ে কিন্তু সেখান থেকে রিজাইন দিয়ে চলে গিয়েছেন। বাট উনি তো প্রকাশ্যেই বলেছেন যে স্বাস্থ্যগত কারণে উনি পদত্যাগ করছেন। যদি যাই হোক, এটি হবে, যদি আবার আগেই কখনো বলছিলেন যে আমাকে যখনই বলা হবে আমি চলে যাব বাংলাদেশে নির্বাচনের এমন পরে। ঘটনা, এই জন্য আমরা আসলে এটা নিয়ে খুব বেশি আমাদের আশাবাদী হওয়ার কিছু নাই। এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে সেখানে, কিন্তু যদি আমরা খুশি হতাম, সংস্কারটা হতো, সব ওপেন ভোট দিতে পারতো এবং আমরা বুঝতে পারতাম যে এখানে আসলে ইলেকশনে কোন দিকে যাচ্ছে। এখন আমরা আগে জানতেছি আসলে, কিন্তু বিরোধী দল এখানে অনেকটাই ভালো করেছে যে তারা একটা গণতান্ত্রিক কিছুটা হলো, যদিও এটা কোনো গণতন্ত্রের কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, তারপরে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা না হয় যে আমরা আমাদের ভোটটা আমাদের প্রার্থী আলাদা করে দিয়েছে। কিন্তু যদি ওপেন ভোট হতো এবং যদি সংস্কারের ভিত্তিতে হতো, যদি ধরুন যে সরকারের এমপিরা যদি তারা স্বাধীন ভোট দেওয়ার সুযোগ পেত, আমার কাছে মনে হয় হয়তো তিনিই হতেন, কিন্তু ভোটের ব্যবধানটা কমে আসতে পারত। কমে আসতো। সেটা হলো আমাদের জন্য অনেক বেশি আমরা কল্যাণ ভিন্ন হতো। একটা প্রসঙ্গে যেতে চাই, যে জ্বালানি সংকট। আমরা দেখছি জ্বালানি সংকট কাটছে না এবং এখনও সিএনজির লাইন আছে। আজকেও দেখলাম যে আরেকটা টার্মিনাল বন্ধ হয়ে গেছে, আবার 14টা কার্গো শিপ আসবে এলএনজি নিয়ে সেপ্টেম্বর মাসে। আজকে পারচেজ কমিটিতে এটা অ্যাপ্রুভ হয়েছে, ছোটো ছোটো এইগুলা ভেসেলগুলো আসবে যেটা। এবং যেটা হলো যে বিদ্যুতের ক্ষেত্রেও লোডশেডিং গ্রামে গঞ্জে, আপনি তো গ্রামের খোঁজখবর এখন রাখতেই হয় যেহেতু দায়িত্বে আছেন।
নিশ্চয়ই আপনি জানেন, ঢাকা শহরেও লোডশেডিং হচ্ছে। তো এইগুলা 6 মাস তো সরকারের হয়ে গেল, তারপরেও এইগুলা থেকে কি মুক্তি আছে আমাদের? জি, আমি একটু বলে নিই। আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য সহ আলোচক তিনি নির্বাচন নিয়ে কিছু কথা বলছেন, বলেন যে নির্বাচনের নামে অভিনয় হচ্ছে। তাহলে ওনাকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা কি সেই অভিনয়ে আপনারা কি নায়ক না খলনায়ক? আপনারা তো সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন, যদি তাই হয়ে থাকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন? এবং আপনারা জানেন যে আপনাদের প্রার্থী পরাজিত হবে 70 অনুচ্ছেদ থাকা অবস্থায়, তা আপনারা করলেন কেন? আপনারা এটার প্রতিবাদ জানিয়ে না করতে পারতেন, সেটা লেজিটিমেসি দেওয়া হবে। তো যাই হোক, তারপরে আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। উনি বলেছেন ওনাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে প্রথম থেকে জামাত এবং এনসিপির অনেক মানে অভিযোগ ছিল, তাকে সরানোর একটা উদ্যোগও নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো আমরা তখন কিন্তু দেখি, কিন্তু হঠাৎ করে ওই এমপি সাহেবের কথায় কিন্তু তার প্রতি একটা দরদ আমরা অনুভব করছি যে উনি বেচারা অসুস্থ। উনি নির্বাচনের আগেই সাংবাদিক ডেকে বলেছেন যে আমি নির্বাচনের পর আমি আর থাকতে চাই না, একাধিকবার বলেছেন। এবং নির্বাচনের পরে উনি ওনার অভিপ্রায় ব্যক্ত করেছেন সরকারের কর্তা ব্যক্তিদের কাছে, যে যারা যখনই উনি আবার পাল্টা বলছেন যে আপনারা 5 মাস সময় নিলেন কেন? না, 5 মাস তো তখন এটা একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে কেন 5 মাস সময় নিয়েছেন। না, স্বাভাবিকভাবে সুবিধা নেওয়ার জন্য না, এটা তো ওনারা রাজনৈতিক ক্যালকুলেশন করে জামাত এইসব কথা হয়তো এখন বলছে। কিন্তু উনি এখন নিজেই বলেছেন ওনার এমন একটা অসুখ, মাঝে মধ্যেই তাকে অজ্ঞান হয়ে যেতে হয়, অজ্ঞান হয়ে যাচ্ছেন তিনি নিজেই। তিনি কিন্তু পদত্যাগপত্রে নিজেই তিনি লিখেছেন সেটা। তো একজন দেশের রাষ্ট্রপ্রধান যখন অজ্ঞান হয়ে যান, নিজেই বলছেন, স্বাভাবিকভাবেই তো সরকারকে তো সেটা দেখতেই হবে। আপনি জানেন যে আমেরিকান রাষ্ট্রপতি যখন একটা কি অপারেশন করতে গেল, তাকে কতক্ষণ অচেতন অবস্থায় রাখতে হবে, সেই সময়টায় তিনি কিন্তু পদত্যাগ না, ছুটি নিয়ে উনি যে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়ে যেতে হয়েছে তাকে। তো বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী তো এখন কোনো ভাইস প্রেসিডেন্ট নাই। তো উনি নিজেই বলছেন যে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো এরকম একটা ব্যক্তিকে তো এই মুহূর্তে তো আপনার রাখাটা খুব একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যেই তিনি চলে গেছেন। অবশ্যই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনর্গঠনে অবশ্যই আগে তিনি যাই করেছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন শাসন থেকে এই হাসিনার ফ্যাসিবাদের পতন, তারপরে গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, নির্বাচনকে সহযোগিতা করা উনি করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন উনি বলছেন যে আমরা মহাসচিবকে দলীয় ব্যক্তি, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেরকমই একজন ব্যক্তি, দল মতের ঊর্ধ্বে তিনি কিন্তু আজকে অবস্থান নিতে পারবেন। হ্যাঁ, উনি দলের মহাসচিব ছিলেন, যখন আপনি প্রেসিডেন্ট বানাবেন ওনার বক্তব্য কর্মকাণ্ড দেখবেন, উনি দল মতের ঊর্ধ্বে থেকে সেখানে কাজ করবেন বলে আমার বিশ্বাস। যেটা জ্বালানি বিষয় নিয়ে যেটা আপনি বলছেন, যেটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা মানে এই ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। জ্বালানির বিষয়টি এমন একটা, আপনি জানেন গত 21শে জুলাই একটি কার্গো ভেসেলে আগুন লেগে যাওয়ার ফলে এই জ্বালানির মূল সংকটটি শুরু হয়, এবং সেটার জন্য এলএনজি টার্মিনালে আগুন লেগে যায় সামিটের। তারপর সেটা আপনার প্রস্তুত করতে করতে আজকে আরেকটি আপনার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে আপনার সরকার কিন্তু বসে নেই। এখন আমরা এই জ্বালানি, আমাদের এখন যে প্রক্রিয়া, এটা আমদানিকৃত জ্বালানির উপর আমাদের নির্ভরশীল করে ফেলেছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ আমলের যে লুটপাট দুর্নীতির ফলে জ্বালানি সেক্টরটা যে একদম ধ্বংস হয়ে গেছে, তার দায়ভার কিন্তু এখন আমাদের উপরে এসে পড়ছে, আমরা এটা ভোগ করছি। এই কারণেই আজকে আমাদেরকে এই সংকটের মধ্যে যেতে হচ্ছে। মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারাও কিন্তু এই জ্বালানি সংকট থেকে স্বাভাবিকভাবে ওই কম সময়ের মধ্যে তারা এই সিদ্ধান্তগুলো নিতে পারছিল না বা পারে নাই। লাস্টলি যেটা আরেকটা তারা কন্টেনার তারা তৈরি করার কথা, মানে টার্মিনাল তৈরি করার কথা ছিল, সেটা তারা নাকচ করে দিয়ে গেছে। এখন যে পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এটা একদম অনাকাঙ্ক্ষিত। এই জন্য আমরা দুঃখিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এখন জামাত এনসিপি জোট তারা যে কাজটি করছে, এই বিষয়টাকে নিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য 6 মাস বয়সী সরকারকে এই জ্বালানি সংকটের জন্য দায়ী করে সরকারের পদত্যাগ দাবি করছে, এবং পিছনে আপনার কি বলে ফ্যান চালিয়ে সামনে হারিকেন নিয়ে বসে সরকারের এই পতন তারা দাবি করছে। হ্যাঁ, জ্বালানি সংকট আছে, আমরা অস্বীকার করছি না, সরি, জ্বালানি সংকটের কারণে বিদ্যুতেরও সংকট হচ্ছে, এটাও আমরা অস্বীকার করি না।
কিন্তু সেইটা তো আমরা ঘরে বসে নেই, আমরা তো এটা নিয়ে আপনার নতুন করে আমরা চালু করার চেষ্টা করছি। সেই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ আপনার একটা পত্র দিয়ে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যে এখান থেকে যেন আমরা জ্বালানিগুলো নিয়ে আসতে পারি, তেল নিয়ে আসতে পারি। ইতিমধ্যে কাতারের সাথে চুক্তি হয়েছে গত রাত্রে, আপনারা জানেন, যে তারা দ্রুত সেখানে কিন্তু আমাদেরকে দিচ্ছে, জ্বালানি দিচ্ছে। তো এরকম আমরা মিয়ানমার থেকে আনার চেষ্টা করতেছি, আমরা মালয়েশিয়া থেকে আনার চেষ্টা করতেছি, এবং চীনের বিশেষজ্ঞরাও অলরেডি বাংলাদেশে অবস্থান করছেন, তারাও এই সংকটটা মোকাবেলার জন্য সহযোগিতা করতেছে। আমরা কিন্তু বসে নাই। এই যে আজকে যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের জন্য বিএনপি কোনোভাবেই দায়ী না, কিন্তু জামাত এনসিপি জোট তারা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য জনগণের এই দুর্ভোগকে আপনার পুঁজি করে তারা কিন্তু এখন আমাদের বিরুদ্ধে তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে আপনারা বিভ্রান্ত না করে আপনারা আসেন, আমাদেরকে প্রস্তাব দেন, গঠনমূলক প্রস্তাব দেন, যেটা নিয়ে আমরা বসে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এই সমস্যা শুধু আমাদের একার না, আপনাদেরও সমস্যা, জনগণের সমস্যা, মানে আমরা যারা রাজনীতি করি আমাদের সকলেরই সমস্যা। এই সমাধানে আপনারা এখানে এগিয়ে আসেন। সেটা না করে তারা রাজপথে তারা বিভিন্ন কর্মসূচির নামে, বিভিন্ন বক্তব্যের নামে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করছে, এবং এখানে একটা নতুন করে সংঘাত, রাজনৈতিক সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এখনো বলবো বিরোধী দলকে যে গঠনমূলক আলোচনায় আসেন। প্রধানমন্ত্রী যে প্রস্তাবের কথা বলেছেন, আপনারা আজকেই যান ওনার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব নিয়ে, যে আপনি যে পথে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন সেটা সঠিক না, আমরা এই প্রস্তাব আপনাদের কাছে নিয়ে আসছি। অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছ থেকে একটু শুনতে চাই। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনারা রাজপথে আন্দোলন করছেন, পরিকল্পিত উপায়ে সরকারকে বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন এবং জনগণের কাছে হেয় করার জন্য এই সমস্ত কার্যক্রম করছেন। শুনেন, বিরোধী দল যতটুকু আন্দোলন করছে, যদি তা না করতো তাহলে আরো বেশি সরকার বেকায়দা পড়তো। বিরোধী দল জনগণের পক্ষে কথা বলে জনগণ কিন্তু নিজেরা রাস্তা এখনো নামেনি। কারণ যে ধরনের সংকটটা হচ্ছে, সেই সংকটে কিন্তু যদি জনগণ রাস্তায় নেমে আসতো নেতৃত্ববিহীন, তখন এটা কিন্তু সরকারকে সামাল দেওয়া অনেক কঠিন। ধন্যবাদ আমাদেরকে যে আমরা ভয়েস রেজ করাকে জনগণ আশ্বস্ত যে না, আমাদের কথা বলা লোক সেখানে আছে। দ্বিতীয় হচ্ছে আসলে আন্দোলন কাকে বলে, যেই পরিমাণ সংকট, যেই পরিমাণ হলো ক্রাইসিস, যদি আমরা সত্যিকার করতাম তাহলে আমরা কিন্তু এটা আরও কঠিন করে দিতাম। হরতাল হতে পারতো, অবরোধ হতে পারতো, যে এই সরকার ব্যর্থ। আমরা কিন্তু মুখে বলেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা সমাবেশ করেছি, এটি তো হতেই হবে। আর সবাই যদি আমরা সরকারের পক্ষে জি হুজুর করি, তাহলে বাংলাদেশে সব দল এক হয়ে যাওয়া দরকার। ইদানিং আমরা খেয়াল করলাম বিগত 6 মাসে কিন্তু বিরোধী দল কোনো আগের যে একটা বিরোধী দলের বাংলাদেশ দেখে আমরা অভ্যস্ত ছিলাম, জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ সব করে ফেলছে সেখানে। এখন পর্যন্ত 6 মাসে বিরোধী দলের এমন কোনো কর্মসূচিকে আমরা দিয়েছি ওনারা সেখানে সমস্যা হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কিন্তু কর্মসূচি আমরা দেই নাই। তো আমরা দেই নাই, তাতে আমাদের এত সমালোচনা, আমরা দিতাম তাহলে ঘটনা কী হতো? তার মানে আমরাও চেয়েছি যাতে রাষ্ট্রটা স্বাভাবিক প্রক্রিয়া চলুক, বঙ্গের অবস্থা থেকে রাষ্ট্র উত্তোলন ঘটাক। যদি আপনি আমার স্বাভাবিক প্রতিবাদটাকে আপনি রিসিভ করতে না পারেন, তাহলে তো আসলে বাংলাদেশের ডেমোক্রেটিক মেন্টালিটির স্ট্যান্ডার্ডটা নিয়ে আসলে আরও বেশি আমাদের সেখানে ভাবতে হবে। দেখুন সমস্যা কোথায়। এনসিপির যে প্রোগ্রামটা করেছে সেখানে জেনারেটর ছিল, তার ভিত্তিতে হলো লাইট ফ্যান চলেছে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং তারা ব্যাখ্যাও দিয়েছেন যেটি বিদ্যুতের না, এটি ছিল কি জেনারেটারের। আবার একই বক্তব্য ফ্রিজবে এখানে রিপিট করেছেন। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা বলি, উনি তো স্বীকারই করতে চান না। এর আগে যখন আন্তর্জাতিক সংকট ছিল হরমুজ প্রণালী বন্ধের কারণে, সবাই জানতো, এরপরও উনি কিন্তু কোনো সংকট স্বীকার করতে চান না। সব ঠিক আছে। এখন দেখুন যখন খুব ক্রাইসিস, বলে যে গ্রামে গঞ্জে বিদ্যুতের লাইন অনেক লম্বা, তো এটা মেরামত করতে সময় লাগে, জনগণকে রসিকতা করার সুযোগ আছে, জনগণ ঘুমাতে পারছে না, জনগণ সেখানে আলো পাচ্ছে না, আপনি রসিকতা করছেন দাঁড়িয়ে। এটি তো কখনো এই দেশে জনগণ কখনো সেখানে প্রত্যাশা করে না। দেখুন আমরা বিরোধী দল কিন্তু সুপারিশ দিয়েছি, পার্লামেন্টে যে কমিটি হয়েছে 10 সদস্য বিশিষ্ট, সম্ভবত 16 এপ্রিল, এবং 1 মাসের মধ্যে 21 মে তারা রিপোর্ট দিয়েছেন। 12টা বিষয় ঐক্যমত হয়েছে সামষ্টিকভাবে, এক্সট্রা 10টা দফা জামাত সুপারিশ করেছে আমাদের এটাকে উত্তরণ করা 3 মাসে কিন্তু আগে। সেই 10 দফার কিন্তু কোনো দিকে সরকার সেখানে পদক্ষেপ গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হয় না। নেক্সট হচ্ছে দেখুন, প্রধানমন্ত্রী তো 27 তারিখে যে সংসদের অধিবেশন বসছে
সেইখানে ফর্মালি প্রস্তাব দেওয়ার জন্য বলছেন দেখুন যে আমরা short term কিন্তু কোনো solution যদি আমরা কিন্তু আহ্বান জানিয়েছি, বিরোধী দলের নেতা কিন্তু বলেছেন যে এই সংকটে একটা জরুরি অধিবেশন ডাকুন, সেখানে আমরা কি করব, আমরা প্রস্তাব দেব। দেখুন এখন পর্যন্ত আমি মনে করি বিরোধী দল কনস্ট্রাকটিভ রাজনীতি করছেন, আমরা সরকারের সহযোগিতা করতে চাই। এখন আপনি কতটুকু নেবেন? দেখুন এখন আপনার হাতে সব পরিকল্পনা, আপনার হাতে সব প্ল্যান, সব আপনার কাছে সব হলো এক্সপার্টরা আপনার কাছে, যে আপনি সেই এক্সপার্ট যদি কাজে না গেলে বলেন যে আমাদেরকে পরিকল্পনা দেন, এটি হয় আসলে আমার কাছে? আমি কি রাষ্ট্র, আমি কি ক্ষমতা আমি আছি? তা আপনি ক্ষমতা সব আপনার অনুকূলে আছে, আমি সেটাকে ব্যবহার guide তো করতে করতে পারছেন পারেন, আপনারা গাইড তো আমরা সুনির্দিষ্ট একটা করেছি, পরামর্শ দিতে আমরা গাইড পারেন। করার জন্য সুপারিশ করেছি। আমরা এই অবস্থা যাতে উত্তরণ 27 ঘটে তারিখে যে পার্লামেন্ট তার বসছে, জন্য আর এক সেখানে সপ্তাহ তো আমরা- আছে, এক সেখানে আমরা সুপারিশ, আমরা মনে করি দেখুন বাংলাদেশের জনগণ যখন সবাই ঐক্যমত হয় রাষ্ট্রীয় কোনো সংকটে, মানুষ আস্থা খুঁজে পায়, মানুষ তখন সরকারকে সহযোগিতা করে। সেখানে সরকারের দায়িত্ব হচ্ছে যেটা সত্য স্পষ্ট করে বলা, যেটা আমরা এই সংকটে আছি, এটা আমাদের তৈরি করা না, এটা ন্যাচারালভাবে হয়েছে। জনগণ সরকার সহযোগিতা তা না করে যদি গোজামিল দেয় সব ঠিক আছে। এবং অনেকে এটা বলেন মাঝে মাঝে ক্রাইসিস করে দাম বাড়ানোর জন্য, দেখেছি আমরা বিদ্যুতের দাম বাড়িয়েছে, নানা সংকটের কথা বলে ওনার তেলের দাম বাড়িয়েছেন। আমরা মনে করি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, মানুষ যদি আস্থা পায় দেন আপনি যে কোনো সংকট সহজে মোকাবেলা করা। আমরা চাই না আমাদের রাজনৈতিক কাদাস্রোতী যাই থাকুক, কিন্তু জনগণের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হোক, জনগণ বিপদ, এটা কখনো চাচ্ছে না। দ্রব্যমূল্য আজকে আকাশ সময় দেখুন, আমি খেয়াল করেন এটাকে ফ্যাসিবাদ আমলে করে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, এখন এমন কি ঘটনা ঘটলো যে নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখুন কোনো বাজার মনিটরিং সিস্টেম আছে? ধরলাম আপনার তেল সমস্যা হয়েছে, ধরলাম আমরা, বাজারে কি সমস্যা, বাজারে আগুন কেন লাগছে? আমাদের বাণিজ্য মন্ত্রী কে, তার কি ভূমিকা আছে, কে সে? আমি তার নামও জানি না। আজকে 3 মাস পর্যন্ত জনগণের খেতে পারছে না। আমি তো বললাম 100তে বললাম যে জনগণ সবজি কিনবে, সেটা 100 টাকার উপরে সবজি, বাণিজ্য মন্ত্রী স্যার উনি কেন বাণিজ্য মন্ত্রী হয়েছেন? সবজি তো ওনার কি কাজ? বাণিজ্য মন্ত্রী দেখেন। না ওনার কি কাজ আছে না? তবে আপনি তোর কার দায়িত্ব? বাজার মনিটরিংটা কে করবে? এটাও কি ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে তৈরি করে দিয়ে গেছে যে কাঁচা বাজারের দাম বাড়তে হবে? সেখানে শুনেন, যেটি দুর্বলতা, যেটি ব্যর্থতা, এটি স্বীকার করলে ভালো, কিন্তু আপনি আপনার সব ব্যর্থতাকে আর কি রূপে চাপিয়ে দিবেন। দেখুন যেটা বাংলাদেশ, আমি শেষ করে দিব, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ কোনো দুর্নীতি করে না, ঠিক না বলেন? ক্ষমতা থেকে বের হয়ে গেছে, এখন আওয়ামী লীগের পাহাড় সম দুর্নীতি তাদের বেরিয়ে আসছে। ঠিক যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কোনো অপরাধ থাকে না, তারা সব ঠিকঠাক থাকেন। যখনই ক্ষমতা চলে যায় তখন দেখা যায় আসলে কি এই ক্ষমতার অন্তরালে এমন অনেক বিষয় ছিল যেটি জনগণ তখন সেখানে জানতো না, যার জন্য আমরা দেখি দুদকের সংস্কার কিন্তু এখনো হয় নাই। আমরা শেষ করতে কমিশনার বসিয়েছেন, কিন্তু সংস্কার ছাড়া যে দুদক বসেছে এটা দন্তহীন বাঘের ভূমিকা রাখবে। এ দেখবে না, চোখ থাকবে দেখবে না, চশমা লাগবে তাও দেখবে না, 5 বছর তিনি ঘুমিয়ে থাকবেন, না দেখার অভিনয় করবেন, আবার যখন নতুন করে আবার কেউ আসবেন তখন দেখবে যে তাই তো সব তো দেখি এখন অনিয়ম হয়ে গেছে। তো বাংলাদেশের সংস্কারবিহীন যাই আপনি করেন, কোনো কিছুতেই জনগণের আসলে সুশাসনটা আসবে না। সেখান থেকে আমাদেরকে জনগণের স্বার্থে সংস্কারগুলো করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য সেখানে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ এমরাদ আলী প্রিন্স, আপনাকে অসংখ্য আমি ধন্যবাদ। তো বলতে যাচ্ছিলাম, একেবারে সময় নেই, 10 সেকেন্ড। না 10 সেকেন্ডের মধ্যে বলেন, উনি 20 সেকেন্ড। যে কথাগুলো 20 বললেন, সেকেন্ড। সংস্কার তো আমরা শেষ হয় নাই। আমরা কখনো বলি নাই যে সংস্কার আমরা করব না। 180 দিনের মধ্যে আমরা শতভাগ সফল হয়েছি এটা কিন্তু বলা যাবে না, কিন্তু আমরা তো গণতন্ত্রের পথে একটা উন্নয়নের পথে ইতিবাচক যাত্রা শুরু করেছি। উনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কথা বললেন। এই যে গত পরশুদিন বাজারে আমরা একটা জরিপ করেছি, যেখানে আপনার আলু আপনার 2025 সালের 10ই আগস্ট ছিল 45 টাকা করে কেজি। এই 10ই আগস্টে আমরা আলুর দাম হয়তো ওই পর্যায়ে যায়নি। আওয়ামী লীগ আমলে ছিল 23 সালে 70 টাকা, এখন তো 25 টাকা। না এই তথ্যটা আমার সঠিক না, এখন মিনিকেট চাউল, বিভিন্ন সময় মিনিকেট চাউল গত বছর আমি ডিটেইলস এ ওনা যেতে পারবো না, প্রিন্স ভাই আমার কাছে ওই সময়টুকু নাই। সময় ছিল 85 টাকা, এখন 70 টাকা আছে। তো আমরা তারপরেও এটাতে আমরা সন্তুষ্ট না। আমরা এখান থেকে উত্তরণের জন্য আমরা কাজ করছি। আর উনি বলছেন সমস্ত সরকারি লোকজন তাদের সাথে আছে, আপনাদের কাছে পরিকল্পনা করে আমরা তো কাজ করছি। আমাদের কাজে আপনারা সহযোগিতা না করে, ত্রুটি পাইলে এবং আপনারা সাজেশন ভুল থাকলে ত্রুটি সেটা পাইলে দিতেই আমাদেরকে পারেন। সহযোগিতা করুন। আর আজকে একটা জরিপ বের হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরাও
65% তারা বলছে আপনাদের ভালো সরকার কাজের সফল। প্রশংসা ওই দলিলের তো কোনো সরকার- ভিত্তি নাই, এটা সরকার ভুয়া সফল হয়েছে। এর ভুয়া আমরা দলিলের কোনো আজকে- ভিত্তি নাই। জি, আমরা- এদের কোনো এটা আজকে তো ওয়েবসাইট নাই, জরিপেই তো আসছে। এদের কোনো ভিত্তি সরকার নাই। এখনো মনে করে সফল। এটা তবে আমরা এই ভুয়া কাজে জরিপ। আমরা এখনো মনে করি সন্তুষ্ট হওয়ার মতো বা আত্মতৃপ্তির মতো কোনো ঘটনা সুযোগ ঘটেনি। নেই। ধন্যবাদ আমরা আপনাকে, কাজ অসংখ্য করছি, ধন্যবাদ দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের অ্যাডভোকেট সহযোগিতা আতিকুর রহমান, কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।